একি শালিনী কোথায় গেল? একটু পরেই 15ই আগস্ট উপলক্ষে স্কুলে ডান্সের প্রোগ্রাম শুরু হবে, আর আমাদের মেন ডান্সার গায়েব হয়ে গেল। তোমরা যে করেই হোক শালিনীকে খুঁজে নিয়ে আসো, না হলে বিপদ হয়ে যাবে। আজকে স্কুলের 50তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। এখন যদি শালিনীকে খুঁজে না পাওয়া যায় তাহলে প্রিন্সিপাল ম্যাডাম আমাকে খেয়ে ফেলবেন। ম্যাম, আমি চারিদিকে দেখেছি কিন্তু শালিনীকে কোথাও খুঁজে পাইনি। আর কিছুক্ষণ পরেই আমাদের ডান্সের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এবার কি হবে ম্যাম? ও যদি সময় মতো না আসতে পারে তাহলে ওর জায়গায় কে নাচবে? তুমি এখন এসব আলতু ফালতু কথা বলো না। শালিনী ঠিক সময় মতো উপস্থিত হয়ে যাবে, কারণ ওর উপর আমার ভরসা আছে, আর ও কোনোদিনও আমার নাম খারাপ করতে পারি না। ম্যাডামের কথা শুনে স্কুলের ছাত্রীরা সবাই মিলে শালিনীকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও শালিনীর হদিশ পাওয়া যায় না। প্রত্যেকটা ক্লাসরুম থেকে শুরু করে স্টাফ রুম পর্যন্ত সবাই চারিদিকে শালিনীকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে ওঠে। আজকের দিনটার জন্য সবাই অনেক দিন ধরেই অধীরভাবে আগ্রহ করে আসে, কারণ দীর্ঘ 1 বছর পর আসে 15ই আগস্ট। সেই দিন শহর থেকে শুরু করে গ্রামের সবকটা স্কুলে এই দিনটা উদযাপন করা হয়। আর এবার মালতী কনভেন্সারি হাই স্কুলের 50তম স্বাধীনতা দিবস পালনের দিন। সেই কারণে গোটা স্কুল সকালবেলা থেকে পতাকা দিয়ে সাজানো হয়। সকল ছাত্রীরা মিলে সকালবেলা স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্য করে দেশাত্মবোধক গান গায় এবং পতাকা উত্তোলন করে। শালিনী, আমি কিন্তু তোমাকে অনেক বড় সুযোগ দিয়েছি, কারণ তুমি আজকে 15ই আগস্টের ডান্সের মেন মুখ। তুমি সবার সামনে নাচ প্রদর্শন করবে, তাই তুমি খুব সুন্দর করে তৈরি হয়ে নাও। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। আমি এত সুন্দর করে ডান্স করব যে সবাই দেখে অবাক হয়ে যাবে। আর দেখতে হবে তো কি আমাকে নাচ তুলিয়েছে আপনি, তাই আমার নাচ একদম ভালো হবে, আপনি চিন্তা করবেন না। শালিনীর কথা শুনে প্রিয়াঙ্কা ম্যাডাম খুবই খুশি হয়। বিগত 10 দিন ধরে তাদের স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার প্রধান মাথা ছিল প্রিয়াঙ্কা ম্যাডাম। স্বাধীনতা দিবসের দিন কখন পতাকা উত্তোলন করা হবে, কখন নৃত্যানুষ্ঠান হবে, কিংবা কখন সবাই গান গাইবে, সবকিছুই প্রিয়াঙ্কা ম্যাডাম ঠিক করে। একদিন প্রিয়াঙ্কা ম্যাডাম যখন ক্লাস 12-এ যায়, শোনো, প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে এবার 50 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করবে তারা কিন্তু 100 টাকা করে দেবে, কারণ তোমাদের ডান্সের জামা কাপড় থেকে শুরু করে পোশাক আশাক সবকিছু স্কুলের কর্তৃপক্ষ তরফ থেকে প্রদান করা হবে, তাই 100 টাকা কিন্তু লাগবেই। কিন্তু ম্যাম, 100 টাকা তো দেওয়া সম্ভব নয়। এই কিছুদিন আগেই বাবা মা স্কুলের ফিস দিয়ে গেল, এখন আবার 15ই আগস্ট উপলক্ষে যদি 100 টাকা দিতে হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। 100 টাকা দেবে না যখন, তাহলে তোমাকে 15ই আগস্ট অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে না। তোমার এমনিতেও পার্টিসিপেট করে কোনো লাভ নেই। তুমি তো শালিনীর পেছনে যে 50 জন নাচবে তাদের মধ্যেই একজন, তাই তোমাকে কেউ এমনিতেও চিনতে পারবে না। এমন কথা শুনে দীপ্তির খুবই খারাপ লাগে। আসলে প্রিয়াঙ্কা ম্যাডাম বরাবরই শালিনীকে ভালো প্রমাণ করার জন্য দীপ্তিকে সবার সামনে খারাপ প্রমাণিত করে। এভাবে কয়েকদিন কাটে। সবাই স্কুলে 100 টাকা কিংবা 50 টাকা করে জমা দিলেও দীপ্তি কোনো টাকাই দিতে পারে না। আজকে কিন্তু টাকা সাবমিট করার শেষ দিন ছিল, আর দীপ্তি, তুমি টাকা জমা দিতে পারোনি, তাই তোমাকে আমি ডান্স থেকে বাদ দিয়ে দিলাম। প্লিজ ম্যাডাম, আমাকে বাদ দেবেন না, আমার নাচতে খুব ভালো লাগে, আর আমি তো প্রত্যেক বছর 15ই আগস্টের দিন স্কুলের হয়ে নৃত্য পরিদর্শন করি। আমার কিছু করার নেই দীপ্তি, কারণ প্রিন্সিপাল ম্যাডাম বলেই দিয়েছেন যারা টাকা দেয়নি তাদেরকে বাদ দিয়ে দিতে। সুতরাং তুমি দর্শক হয়ে 15ই আগস্টের দিন অনুষ্ঠান দেখো কেমন। শালিনী সবার সামনে নাচবে আর তুমি হা করে দেখবে। ম্যাডামের কথা শুনে দীপ্তি চুপ করে থাকে। এভাবেই সবাই মিলে 15ই আগস্টের অনুষ্ঠানের জন্য ব্যস্ত থাকে। ক্লাস অফ করে সবাই ডান্স প্রোগ্রামের জন্য নাচ প্র্যাকটিস করে, আবার কেউ কেউ গান প্র্যাকটিস করে, কিন্তু দীপ্তি মন খারাপ করে বসে থাকে। একদিন, মা, আজকে আমার স্কুল থেকে আসতে একটু দেরি হবে, কারণ 15ই আগস্ট উপলক্ষে আমাদের নাচের জন্য এক্সট্রা ক্লাস রাখা হয়েছে, তাই তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো না, কেমন?
এই বলে শালিনী বাড়ি থেকে বেরিয়ে যায়। আসলে শালিনী ভীষণই মিথ্যাবাদী একটা মেয়ে। তাদের স্কুলে কখনোই নাচ প্র্যাকটিসের জন্য ছাত্রছাত্রীদের বাড়তি সময় আটকে রাখা হয় না, কিন্তু শালিনী তার মাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর শালিনী বিজয়ের সঙ্গে ঘুরতে চলে যায়। তারা দুজনে মিলে পার্কে বসে আইসক্রিম খেতে শুরু করে। শালিনী, তোদের স্কুল থেকে আমাদের স্কুলে কিন্তু ইনভিটেশন পাঠানো হয়েছে, তাই আমরা 15ই আগস্টের দিন সবাই মিলে তোদের স্কুলে যাব। বা দারুণ ব্যাপার তো। আমি এবার মেন ডান্সার, তাই তোরা সবাই মিলে আমার নাচ দেখবি কেমন? আর হ্যাঁ, আমি যখন খুব সুন্দর করে নাচের স্টেপগুলো করব তখন কিন্তু সবাই মিলে সিটি মারবি। স্কুলের সামনে আমাকে প্রমাণ করতেই হবে যে 15ই আগস্টের দিনের অনুষ্ঠান শুধুমাত্র আমার নাচের জন্যই হিট হয়েছে। এ আবার কেমন কথা শালিনী? 15ই আগস্টের অনুষ্ঠানের দিন তোর নাচ দেখে আমরা সিটি মারবো? ছি ছি ছি, স্বাধীনতা সংগ্রামীরা তো লজ্জা পেয়ে যাবে রে। এসব কথা বলিস না। তবে হ্যাঁ, হাততালি দিতে পারি, কারণ ওইসব অনুষ্ঠানে সিটি মারলে স্কুল থেকে আমাদেরকে বার করে দেওয়া হবে, বুঝেছিস? ঠিক আছে, দেখা যাবে। বেশি নাটক করিস না তো। এভাবেই সারাদিন শালিনী এবং বিজয় এদিক ওদিক ঘোরাঘুরি করে নিজেদের বাড়িতে ফিরে যায়। পরের দিন আবার ডান্স প্র্যাকটিস করার সময় শালিনী প্রিয়াঙ্কা ম্যাডামের কাছে যায়। ম্যাম, আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে, মানে 15ই আগস্টের দিন। এখন একদম চুপ করো শালিনী, কোনো কথা বলো না। আমি এমনিতেই তোমাদের ডান্স প্র্যাকটিস নিয়ে খুব টেনশনে আছি, কারণ তোমাদের স্টেপগুলো একসঙ্গে মিলছে না। আর হ্যাঁ, আমি জানি তুমি কি কথা বলবে। তুমি তোমার ড্রেস, গহনা, মেকআপ এসব নিয়ে চিন্তিত, তাই তো? একদম চিন্তা করো না, স্কুলের তরফ থেকে সব ব্যবস্থা করা হয়েছে। এই বলে প্রিয়াঙ্কা ম্যাডাম সেখান থেকে চলে যায়, যার ফলে শালিনী কিছু বলতে পারে না। অন্যদিকে সবাই মিলে যখন নাচ প্র্যাকটিস করে তখন দীপ্তি ক্লাসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তাদের ডান্স দেখে। ইস, তুই যদি 100 টাকা দিয়ে দিতিস তাহলে কিন্তু তুই আমাদের সঙ্গে ডান্স করতে পারতিস। তোর জন্য খুব খারাপ লাগছে রে দীপ্তি, কারণ এই বছর 15ই আগস্ট আমাদের সব ছাত্রছাত্রীদের জন্য আনন্দের হলেও তোর কিন্তু দুঃখের বিষয়। আমি তোর জায়গায় হলে বাবার পকেট কেটে 100 টাকা ঠিক জোগাড় করে নিয়ে চলে আসতাম। এমনিতেও আমাদের এখন ক্লাস 12, এটা আমাদের স্কুলের শেষ 15ই আগস্ট। এরপর স্কুল লাইফ শেষ হয়ে যাবে, তারপর কে কোথায় থাকবো কি জানি। তাই এবারের 15ই আগস্টে না নাচলে ঠিক হবে না, বুঝলি? শালিনীর কথা শুনে দীপ্তি খুবই কষ্ট পায়, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 15ই আগস্টের দিন এসে উপস্থিত হয়। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে 15ই আগস্ট সেলিব্রেশন করে। কিছুক্ষণের মধ্যেই যখন ডান্সের অনুষ্ঠান শুরু হবে তখনই শালিনীর মা তাকে ফোন করে। তুই এখনো স্কুল থেকে বেরোসনি কেন শালিনী? অনেকক্ষণ আগে তো পতাকা তোলা হয়ে গেছে, তুই তাহলে এখনো হা করে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি বেরিয়ে আয়, তারপর না হয় আবার ডান্স প্রোগ্রামের সময় স্কুলে যাবি। মায়ের কথা শুনে শালিনী কাউকে কিছু না জানিয়ে স্কুলের বাইরে বেরিয়ে যায়। সে বাড়িতে গিয়ে দেখে তার জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার কিছু আত্মীয়স্বজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, যা দেখে শালিনী খুবই খুশি হয়, কারণ আজকে 15ই আগস্টের দিনেই শালিনীর জন্মদিন। কিন্তু সেই ব্যাপারটা তার স্কুলের বন্ধু বান্ধব এবং ম্যাডামরা সবাই ভুলে যায়। ওয়াও, তোমরা আমার জন্য বাড়িঘর এত সুন্দর করে সাজিয়েছো, আমি তো ভাবতেই পারছি না। আমি আজকে ভীষণ খুশি হয়েছি, থ্যাংক ইউ। তোর পিসি, মাসি, কাকিমা, তারপর তোর বাবা তোর জন্য অনেক দামি দামি গিফট নিয়ে এসেছে, তাই তুই যদি এখন স্কুলে পড়ে থাকিস তাহলে হয় নাকি? নিজের জন্মদিনটা আগে সেলিব্রেশন করে নে, তারপর স্কুলে যাবি। তোর স্কুল তো কাছেই। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। আমি তো আমার জন্মদিনের ব্যাপারটা প্রিয়াঙ্কা ম্যাডামকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে কিছু বলতেই দেননি। আমার আর কিছু করার নেই। আর এমনিতেও ডান্স প্রোগ্রাম শুরু হতে এখনো 2 ঘন্টা দেরি আছে শুনলাম, তাই আমি আরাম করে স্কুলে যেতে পারবো। এই বলে শালিনী বাড়ির লোকেদের সঙ্গে জন্মদিন উপলক্ষে একটা বড় পার্টি করতে শুরু করে। সে অনেক দামি দামি গিফট পায়, কিন্তু অন্যদিকে সারা স্কুল জুড়ে তাকে খোঁজাখুঁজি করা হয়, কোথাও তার কোনো হদিশ পাওয়া যায় না। এমন সময় সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে শালিনী যখন স্কুলে আসার জন্য বাড়ি থেকে বেরোয় তখন এ বাবা, আজকে 15ই আগস্ট বলে রাস্তায় কত ভিড়, চারিদিকে সবাই পতাকা তুলছে, চারিদিকে জ্যাম। এবার আমি স্কুলে যাব কি করে? আমার তো ভীষণ ভয় করছে, কারণ আর আধ ঘন্টার মধ্যেই ডান্সের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমি যদি না যেতে পারি তাহলে তো খুব বিপদ হবে। অন্যদিকে প্রিয়াঙ্কা ম্যাডাম ভীষণ পরিমাণে রেগে যায়।
আমি যদি জানতাম শালিনী আমাকে এন্ড মোমেন্টে এরকম ভাবে ডুবিয়ে দেবে, তাহলে আমি ওকে কোনোদিনও ডান্সের মেন মুখ করতাম না। এবার আমি কি করব? আমি কোথায় ডান্সার পাবো? ঠিক এমন সময় স্কুলের একজন ছাত্রী এসে ফেসবুকে শালিনীর জন্মদিনের পার্টি লাইভ অনুষ্ঠান দেখায়, যা দেখে প্রিয়াঙ্কা ম্যাডাম প্রচন্ড পরিমাণে রেগে যায়। ওর এত বড় সাহস, ও আমাকে না জানিয়ে স্কুল থেকে বেরিয়ে জন্মদিন সেলিব্রেশন করতে গেছে। ও তো আমাকে বলতেই পারতো যে এরকম একটা ওর পরিকল্পনা আছে, তাহলে আমি ওকে কিছুতেই নিতাম না, কিংবা নাচের অনুষ্ঠানের সময় পিছিয়ে দিতাম। ছি, ও এরকম করবে আমি তো ভাবতেই পারিনি। ঠিক এমন সময় দীপ্তি সেখানে এসে বলে, ম্যাম, আপনি যখন শালিনীকে ডান্স প্র্যাকটিস করাচ্ছিলেন তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব স্টেপগুলো মুখস্থ করে নিয়েছি, তাই আমি নাচটা করতে পারবো। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি শালিনীর জামা কাপড় পরে মেকআপ করে নাচের কম্পিটিশনে মেন মুখ হয়ে নাচ করতে পারবো। এখন আমার কাছে কোনো উপায় নেই দীপ্তি, তুমি সত্যি বলছো তুমি কনফিডেন্টলি নাচতে পারবে? কারণ তারপর তুমি যদি ভুলভাল নাচো তখন কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি আমাকে ভরসা করতে পারেন, কারণ এখন আপনার কাছে কোনো উপায় নেই। আজকে 15ই আগস্টের দিন, স্কুলের সম্মান আমাকে বাঁচাতেই হবে। এই বলে দীপ্তি সেজে গুজে নাচের জন্য তৈরি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই নাচের প্রোগ্রাম শুরু হয় আর দীপ্তি স্টেজে উঠে নাচতে শুরু করে। ঠিক তখনই শালিনী স্কুলে এসে পৌঁছায়। সে যখন স্টেজে দীপ্তিকে নাচতে দেখে তখন সে ভীষণই রেগে যায়। তার উপর স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী, বিশেষ করে বিজয়, দীপ্তির নাচ দেখে ভীষণই প্রশংসা করে আর সবাই মিলে ভীষণ পরিমাণে হাততালি দেয়। ম্যাডাম, আপনি আমার জায়গায় দীপ্তিকে নাচার জন্য অনুমতি দিয়ে দিলেন। এই নাচটা তো আমার করার কথা ছিল। আমি মানছি আমার একটু আসতে দেরি হয়েছে, তাই বলে আপনি এরকম করবেন? একদম চুপ করে থাকো। তুমি তো ভালো করেই জানো আজকে আমাদের স্কুলে 50 বছরের স্বাধীনতা দিবস পালন হচ্ছে, আর তুমি আজকে এরকম করতে পারলে? আমি মানছি আজকে তোমার জন্মদিন, তুমি তো স্কুলের ডান্স প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে বার্থডে সেলিব্রেশন করতে পারতে। আমি দীপ্তিকে নাচার জন্য পারমিশন দিয়েছি, আর তুমি কোনোদিনও আমার সঙ্গে কোনো কথা বলবে না, কারণ তোমার প্রতি আমি ভীষণ পরিমাণে ওপেন্ডেড হয়েছি। এমন কথা শুনে শালিনী ভীষণই লজ্জিত বোধ করে। অন্যদিকে দীপ্তির সুন্দর নাচ দেখে সবাই তার খুবই প্রশংসা করে, এমনকি দীপ্তিকে স্কুলের তরফ থেকে পুরস্কারও দেয়া হয়। কি হলোটা কি সানিন ল? তুমি এখনো বিশ্রাম নিচ্ছ? তুমি জানো না যোগাসন করে আমাকে শরবত খেতে হয়? এখনো বানিয়ে রাখোনি কেন? আজকে আমার শরীরটা ভালো লাগছে না মা। কাল বৃষ্টির মধ্যে জামা কাপড় তুলতে ছাদে যেতে হয়েছিল, ওই অল্প সময়ে বৃষ্টির জল গায়ে লেগেই বোধহয় জ্বর এসেছে। আজ আপনি একটু নিজে ম্যানেজ করে নিন না মা। তোমার এত বড় সাহস হয় কিভাবে? আমাদের বাড়িতে থাকছো, আমাদের পয়সায় খাচ্ছো, আবার আমাদেরকেই বলছো ম্যানেজ করে নিতে? এই বলে সুলেখা দেবী আকাশকে খুব জোরে একটা চড় মারে। তাদের কথা কাটাকাটির আওয়াজে সুপর্ণাও সেখানে চলে আসে। সুপর্ণা আসতেই সুলেখা দেবী তাকে বলে কিভাবে আকাশ সুলেখা দেবীকে অপমান করেছে। এসব শুনে সুপর্ণাও খুব রেগে যায়। তোমাকে আমরা একটু বেশি জামাই আদর করে ফেলেছি বোধহয়, তাই তোমার মুখ এত বেড়ে গেছে। আমাদের বাড়ির চাকরদেরও তোমাদের মতো অবস্থা নয়, তাও শুধুমাত্র ঘর জামাই করে রাখতে পারবো বলে তোমাকে বিয়ে করেছি, আর তুমি কিনা আমার মাকে অপমান করছো। হাউ ডিয়ার ইউ! সুপর্ণার এমন ব্যবহারে আকাশ কষ্ট পেলেও এসব জিনিস তার কাছে নতুন কিছুই ছিল না। ধনী পরিবারে জামাই হওয়ার পর থেকেই তার জীবনটা এমনই হয়ে গেছে। আকাশ অত্যন্ত গরিব পরিবারের ছেলে ছিল। অনেক ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর থেকে তার মা মিনতি দেবী একা হাতে আকাশকে মানুষ করে। তার ছেলের অসুবিধা হয় এমন কাজ মিনতি দেবী কখনোই করত না। এমনকি নিজে একটা জায়গায় 4টে কাজ করলেও ছেলেকে কখনো কোনো রকমের দারিদ্রতা অনুভব করতে দেয়নি। আকাশ বড় হলেও সে এখনো ছোটখাটো জিনিসের জন্য তার মায়ের কাছে টাকা চাইতো। মিনতি দেবী যাই হোক করেও তার ছেলের হাতে তার প্রয়োজন মতো টাকা তুলে দিত। দেখতে দেখতে তো অনেক বড়ই হয়ে গেলি, এবার একটু কাজ বাজের ব্যবস্থা কর, একটু সংসারের হাল ধরার চেষ্টা কর। আমার এই বুড়ো হাড়ে তো আর জোর নেই বাবা, আর কতদিন এভাবে কাজ করে সংসার চালাবো? জন্ম দিয়েছো যখন আমার দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। এই তো কয়েকদিন আগে কলেজ শেষ হলো, এখন তুমি আমি কাজ করতে বলছো? এসব গরিবদের মতো কাজ বাজ আমি করতে পারবো না। তাহলে তুই যেটা পারবি সেটাই কর। পড়াশোনা তো শিখেছিস, ঠিক নিজের সাধ্য মতো একটা কাজ জোগাড় করে নিতে পারবি। এভাবে আর কতদিন মায়ের থেকে টাকা চেয়েছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি বলতো? ধুর বাবা, বাড়িতে ঢোকাই আমার দুষ্কর হয়ে গেছে।
যখনই ঢুকবো তখনই কাজ কর টাকা দে, কাজ কর টাকা দে, এইসব আর শুনতে ভালো লাগে না। আজ অব্দি তো কখনো ভালো কথা শুনতে পেলাম না। সত্যি তোমার মতো মা আমি একটাও দেখিনি। এই বলে আকাশ মিনতি দেবীকে নানান রকমের অপমান করে সেখান থেকে চলে যায়। আকাশের বরাবরই স্বপ্ন সে অনেক ধনী মেয়েকে বিয়ে করে তার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। আকাশের মতে এটাই নিজেকে রাতারাতি বড়লোক বানানোর একমাত্র উপায়। আমাদের কলেজের সবচেয়ে বড়লোক মেয়ে সম্পূর্ণা, কোনোভাবে যদি ওকে পটিয়ে বিয়ে করতে পারি তাহলে আমাকে আর ফিরে তাকাতে হবে না। কিন্তু এখন কোথায় থাকে, কি করে, কিছুই তো জানি না। এই বলে আকাশ সুপর্ণার খোঁজ করতে থাকে। তার কলেজের পুরানো বন্ধুদের থেকে সুপর্ণার নাম্বার সে জোগাড় করে। সে নিজে সুপর্ণাকে ফোন করে তার সঙ্গে বন্ধুত্ব পাতায়। দেখতে দেখতে তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়। এভাবেই বেশ কিছুদিন কাটে। আকাশ সুপর্ণাকে বিয়ের প্রস্তাব দিলে সুপর্ণা আটকে ওঠে। হোয়াট ডু ইউ মিন বাই ম্যারি মি? তুমি চাও তোমার ওই ছোট্ট কুড়ে ঘরে গিয়ে আমি তোমার সঙ্গে থাকি? তুমি কি নিজের ক্লাসের সঙ্গে আমার ক্লাসটা গুলিয়ে ফেলছো? তুমি যতই বড়লোক সেজে ঘুরে বেড়াও না কেন, আমি তো জানি তুমি কোথায় থাকো। আমি সেখানে কিছুতেই থাকতে পারবো না। ওকে, তুমি কেন আসতে যাবে? আর কেউ না জানুক, আমি তো জানি তুমি কিভাবে তোমার বাপের বাড়িতে ধনসম্পত্তি আর ঐশ্বর্যের মধ্যে ঘিরে থাকো। সেসব ছেড়ে আমি তোমাকে আমার বাড়িতে আসতে বলবো তুমি ভাবলে কি করে? তাহলে তুমি কি চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। একবার বলছো তোমার সঙ্গে গিয়ে থাকতে হবে না, এইসব কথার মানে কি তাহলে? আরে আমি এটাই তো বলতে চাইছি যে আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে গিয়ে থাকবো, তাহলে আমাদের দুজনের বিয়েও হবে আর তোমাকেও সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে গরিবদের কঠিন জীবনে আসতেও হবে না। আমার বাড়ির লোককে আমি মানিয়ে নেব, কিন্তু এমন সিদ্ধান্তে তোমার মা কখনো রাজি হবে? মায়ের কথা বাদ দাও তো, ওই মহিলা সারা জীবন আমার জন্য কি করেছে? শুধু দুবেলা দুমুঠো খেতে দেওয়া ছাড়া আর তো কিছুই করেনি। কতবার একটা বাইক কিনে দিতে বলেছিলাম, কিন্তু আমাকে একটা সাইকেলও কিনে দেয়নি জানো। তারা এইসব নানান রকমের আলোচনা করতে থাকে। সুপর্ণা নিজের বাড়িতে আকাশের কথা বলে। সুপর্ণার বাড়ির লোক অত্যন্ত ধনী হওয়ায় তাদের আকাশকে ঘর জামাই রাখতে কোনো আপত্তি থাকে না। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। একটি ভালো দিন দেখে সুপর্ণা আর আকাশ কোর্ট ম্যারেজ করে নেয়। তারা দুজনে বিয়ে করে প্রথমে মিনতি দেবীর কাছে আসে। মা এই দেখো, এটা তোমার বৌমা। আজকে আমরা দুজন বিয়ে করেছি আর আজ থেকে আমি ওদের বাড়িতেই থাকবো। তুই বিয়ে করে নিলি, আমাকে জানালি না? তুই তোর বউয়ের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলি, তাও আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না। তুই এখন কিসের জন্য বাড়িতে এসেছিস তাহলে? তোমার একটাই ছেলে আর তার একটাই বউ, তুমি ছেলের বউকে কিছু আশীর্বাদ করবে না? সেই জন্যই তোকে এখানে নিয়ে এলাম, নয় তোর মতো রাজরানীকে এরকম কুড়ে ঘরে আনার কোনো ইচ্ছাই আমার ছিল না। যে ছেলে টাকা পয়সার লোভে নিজের মান সম্মান ধুলোয় মিশিয়ে ঘর জামাই থাকতে চায়, তার বউকে আশীর্বাদ করার মতো কোনো ইচ্ছাই আমার নেই। বড় লোকেরা আমাদের মতো গরিবদের সাথে কেমন ব্যবহার করে সেটা তুই হাড়ে হাড়ে টের পাবি। আর আমি জানি তুই যখন ফিরে আসবি আমার আশীর্বাদটা তখন তোর জন্যই তোলা থাকবে। আকাশ এবং সুপর্ণা মিনতি দেবীর ব্যবহারে খুবই অসন্তুষ্ট হয়। আকাশের মা তার নতুন বউকে দেখেও এমন ব্যবহার করায় সুপর্ণা আকাশকে নানান রকমের খারাপ খারাপ কথা বলে। কিছুক্ষণের মধ্যেই তারা সুপর্ণাদের বাড়িতে চলে আসে। সুপর্ণাদের বাড়ি দেখে আকাশের চোখ ছানা বড়া হয়ে যায়। সে এত বড় বড় বাড়ি, এত বড় বড় ঘর, আজ থেকে এই বাড়িতেই সে থাকবে ভেবে তার মনের ভেতরে যেন লাড্ডু ফুটতে থাকে। সেখানে এসে সুপর্ণা তাদের বাড়ির প্রত্যেকের সঙ্গেই আকাশের পরিচয় করিয়ে দেয়। সমস্ত রকমের আলাপ পরিচয় হয়ে যাওয়ার পরে আকাশ নিজের ঘরে বিশ্রাম করতে যাবে, এমন সময় সুপর্ণার মা সুলেখা দেবী তাকে আটকায়। একই সানিল্য, তুমি কোথায় চলে যাচ্ছ? এখনই ঘরে বিশ্রাম করতে গেলে হবে? শ্বশুর বাড়িতে আজকেই তোমার প্রথম দিন, আমাদেরকে কিছু রান্না করে খাওয়াবে না? কিন্তু আমি তো কিছু রান্না করতে পারি না মা। আমার মা সারা জীবন আমাকে একটা ছোট্ট কাজও করতে দেয়নি, তাই আমি কিচ্ছু শিখিনি। আজ আমি এতজনের জন্য কিভাবে রান্না করতে পারবো আপনিই বলুন তো। ওসব বললে তো হবে না বাবা জীবন, রান্না তো তোমাকে করতেই হবে। আমার মেয়ে যদি তোমার বাড়িতে বৌমা হয়ে যেত তাহলে কি তোমার মা আমার মেয়েকে দিয়ে রান্না করাতো না? এখন যখন তুমি আমাদের বাড়িতে ঘর জামাই হয়ে এসেছো তখন তো তোমাকে সেসব নিয়ম মানতেই হবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় আকাশ, আমার বাবা মা যখন বলেছে তোমাকে কিন্তু করতেই হবে। যাও যাও, এবার কিছু একটা রান্না বসিয়েই দাও। আকাশ বাধ্য হয়ে রান্না করতে চলে যায়, কিন্তু সে কি করবে কিছু বুঝে পায় না। সে ইউটিউব দেখে কিছু রান্নার ভিডিও দেখে সেগুলোই বানানোর চেষ্টা করে, কিন্তু তার রান্না করা খাবার কারোর পছন্দ হয় না। শ্বশুর বাড়িতে প্রথম দিনই তাকে সবার কাছে নানান রকমের অপমান সহ্য করতে হয়, কিন্তু তবুও তাকে প্রত্যেক দিনই রান্না করতে হয়। একদিন খাবার টেবিলে সবাই খেতে বসেছে, এমন সময়
মা, একটা জিনিস নোটিস করেছো? প্রত্যেকদিন রান্না করতে করতে আকাশ কিন্তু বেশ ভালোই রান্না করা শিখে গেছে, আর ঘরগুলো কি সুন্দর গুছিয়ে রাখে। আমাদের যারা কাজের লোক আছে তারাও কিন্তু এত যত্ন নিয়ে কাজ করে না। কি যে বলো না সম্পূর্ণা, ওরা তো এই বাড়ির কাজের লোক, ওরা তো টাকার জন্য কাজ করে, কিন্তু এটা তো আমার নিজের বাড়ি, নিজের বাড়ির যত্ন নেওয়া তো আমার কর্তব্য, তাই না? ওরে বাবা, এই ছেলেটা কি বলে রে? এটা নাকি ওর নিজের বাড়ি? তাহলে কাজ করলে হয় না? আমরা বরং সব কাজের লোকগুলোকে ছাড়িয়ে দিই, সব কাজ এবার থেকে আকাশই করবে। ওর নিজের বাড়ি যখন ওরই যত্ন নেওয়া উচিত। সুলেখা দেবীর কথার উত্তরে আকাশের আর কিছু বলার থাকে না। সুলেখা দেবী পরের দিনই তাদের বাড়ির সমস্ত কাজের লোককে ছাড়িয়ে দেয়। সেই জন্য সমস্ত কাজের দায়িত্ব এসে পড়ে আকাশের উপর। রান্না করা, কাপড় কাচা থেকে শুরু করে ঘর গোছানো, ঘর মোছা সবই আকাশকে করতে হয়। এভাবেই বেশ কয়েকদিন কাটে। আকাশের উপর তার শ্বশুরবাড়ির অত্যাচার যেন বাড়তেই থাকে। প্রত্যেকদিন তাদের ফরমাইশ খেটে খেটেই আকাশের অবস্থা প্রায় খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়। শ্বশুর বাড়িতে এরকম পরিস্থিতিতে থেকে সে প্রায় প্রত্যেক দিনই তার মায়ের কথা ভাবতে থাকে। একদিন, আকাশ, আকাশ, এদিকে এসো একবার, তাড়াতাড়ি, আর একবারে যেন ডাকতে না হয়, এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। মনোহর বাবুর কথা শুনে আকাশ তাড়াহুড়ো করে সেখানে আসে। হ্যাঁ হ্যাঁ, এই তো। কি হয়েছে বাবা, এতবার ডাকছেন কেন? কি দরকার? কিছু হয়েছে? আমি তো রান্না করছিলাম। মনোহর বাবু আকাশকে দেখেই তাকে একটা চড় মারে। আকাশের গায়ে হাত তোলা তাদের কাছে যেন খুব সহজ একটা ব্যাপার ছিল। আকাশের মা তাকে যেমন আগলে রেখেছিল, তার শ্বশুরবাড়ির লোক তাকে ঠিক সেভাবেই অবহেলা করে। আকাশ কিছু বুঝে ওঠার আগেই তার ধনী শ্বশুরবাড়ির প্রত্যেকেই তাকে অপমান করতে শুরু করে। আমার ঘরটা এত নোংরা কেন? এরকম ঘরদোর দেখবে বলে তোমাকে এই বাড়িতে বসে বসে খাওয়াচ্ছি? তুমি কি ভেবেছো শ্বশুর বাড়িতে এসে পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে? কাজটা তো সহজ নয়, বুঝলে? কিন্তু বাবা, আপনার ঘর তো পরিষ্কার, আমি তো একটু আগেই পরিষ্কার করে গেলাম। পরিষ্কার? যদি পরিষ্কার হয় তাহলে এই পাতাটা আমার ঘরে কিভাবে এলো? আর পাতাটা যখন এই ঘরে পড়েই আছে, তার মানে তুমি মন দিয়ে পরিষ্কার করোনি। একটা ছোট্ট গাছের পাতার জন্য মনোহর বাবু যাচ্ছে তাই ভাবে আকাশকে অপমান করে। বৃষ্টিতে ভিজে আকাশের খুব জ্বর আসে, কিন্তু তবুও কেউ তাকে বিশ্রাম করতে দেয় না। যোগাসন করার পরে শাশুড়ি মায়ের হাতে শরবতের গ্লাস তুলে দিতে না পারায় শাশুড়ি মায়ের কাছেও আকাশকে মার খেতে হয়। এমনকি সুপর্ণাও তাকে কোনো রকম সাহায্য করে না। আমার মা ঠিকই বলেছিল, তোমাদের মতো বড় লোকেরা আমাদের মতো গরিবদের মানুষ বলেই মনে করে না। আমি ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে। ভেবেছিলাম তুমি হয়তো বাকি মেয়েদের মতো হবে না, তাই তোমাকে বিয়ে করেছিলাম। তুমি মোটেই আমাকে সেই জন্য বিয়ে করনি আকাশ, সেটা আর কেউ না জানুক আমি ভালো করে জানি। রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার কারণেই তুমি আমাকে বিয়ে করেছো। আর তোমার সাথে তো আমরা এমন কিছু খারাপ ব্যবহার করিনি। বাড়িতে বউ হয়ে গেলে একজন গৃহবধূকে যা যা কাজ করতে হয় সেরকম কাজই তো তোমাকে দিয়ে করানো হয়েছে। আমি আজই আমার বাড়িতে ফিরে যাব। এই বড় লোকের অট্টালিকা আমার জন্য নয়। আমি আমার কুড়ে ঘরেই ঠিক আছি। দরকার হলে নিজের পয়সায় ঠিক এরকম একটা অট্টালিকা একদিন না একদিন বানিয়েই নেব, তাও আমি এখানে থাকবো না। যাও যাও, তোমার মুরদ আমার জানা আছে। ঠিক দুদিন পরে আমার পায়ের কাছে এসে পড়বে। সুপর্ণার ব্যবহারে আকাশ খুবই কষ্ট পায়। আকাশ সেখান থেকে সোজা তার বাড়িতে চলে আসে। মিনতি দেবী আকাশকে দেখে খুবই অবাক হয়, কিন্তু আকাশের অবস্থা দেখে মিনতি দেবীর বুঝতে অসুবিধা হয় না যে কেন আকাশ এত ধন সম্পত্তি ছেড়ে আবার তার ছোট্ট কুটিরে ফিরে এসেছে। আকাশ তার মায়ের কাছে এসেই নিজের চোখে জল ধরে রাখতে পারে না। মিনতি দেবী তাকে জিজ্ঞাসা করলে সে তার মাকে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিও মা, আমি কোনোদিনও তোমার কাছে থেকে তোমার মূল্য বুঝতে পারিনি। এই কয়েকদিনেই আমার ধনী শ্বশুরবাড়ি আমাকে ধনী গরিবের পার্থক্য বুঝিয়ে দিয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি এবার থেকে খুব খাটবো আর তোমাকে ওইরকম একটা অট্টালিকা বানিয়ে দেখাবো, তুমি মিলিয়ে নিও।